শুরু করুন। হ্যাঁ, ক্লাসটা পরীক্ষাটা আমরা রোববার নয় সোমবার নেব। তার কারণ হচ্ছে সম্পদের নোটটা আমি একবারে দিয়ে দেব। আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে, আজকে খালি মৎস্য আর অরণ্যটা সম্পর্কে আলোচনা করব। আমি আশা করছি কালকের মধ্যে দিয়ে দিয়ে রোববার, যদিও সম্পদটা প্রত্যেকে বইয়ে পাবে, তবু এক্সামটা সোমবার নেওয়া হবে। আমাকে কোশ্চেন গুলো তৈরি করতে একটু টাইম লাগছে। সোমবার এই ক্লাসের টাইমেই আমরা এক্সামটা নেব। তো আগের দিন সম্পদ আমরা বলেছি, আমরা এটাও বলেছিলাম যে সম্পদের মধ্যে অরণ্য এবং মৎস্যটা আমরা ক্রিটিক্যাল টাইপ গুলো আলোচনা করব। এবারে এই দুটো সম্পদের ক্রিটিক্যাল টাইপ কোশ্চেন বলতে মেনলি যেটা বোঝায় সেটা হচ্ছে ডেটা, প্রপার ডেটা। মানে ওই ডেটাগুলো নিয়েই গন্ডগোল হয় এবং ডেটাগুলো আমাদের কাছে চাই। প্রত্যেকে খাতা নিয়ে বসেছো। এবারে প্রথমেই লিখে নাও এফ এ ও। আমরা বনভূমির ক্ষেত্রে যার ডেটাগুলোকে গ্রহণযোগ্য বলে মনে করছি, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। সেই এজেন্সিটা হচ্ছে এফ এ ও। পুরো নামটা কারো জানা আছে? হ্যাঁ স্যার, ফুড অ্যান্ড এগ্রিকালচার, রোমে অবস্থিত। একদম, কখনো ভুল করেও ফরেস্ট বলবে না। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। সংস্থাটা গড়ে উঠেছিল কত সালে কারো জানা আছে? 1960 স্যার। 1960 সালে। তার ডেফিনেশনটা অরণ্যের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তার ডেফিনেশনটাও তিনি বা সেই সংস্থাটা তিনি বলছে যে জলবায়ু ও জলের বন্টনকে প্রভাবিত করতে পারে এবং পালিত ও বন্য প্রাণীকে আশ্রয় দিতে পারে এই রকম 0.05 হেক্টর জমির ওপর যদি গাছপালা দলবদ্ধভাবে থাকে, তাকেই আমরা বলবো বনভূমি। ওকে, আমি আরেকবার বলবো, না আছে প্রত্যেকের কাছে? আছে না আরেকবার বলতে হবে? শিল্পা, দীপান্বিতা? না স্যার, ঠিক আছে। ঠিক আছে। মেনলি যে দুটো জিনিসের উপর চাপ দেবে, 0.05 হেক্টর, অ্যাট ফার্স্ট 0.05 হেক্টর, আর একটা হচ্ছে স্থানীয় জলবায়ুকে প্রভাবিত করবে, বন্য প্রাণীকে আশ্রয় দেবে। এবারে ওই এফএও বলছে কোনো একটা স্থানের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ অরণ্য থাকা প্রয়োজন। জানো কত পার্সেন্ট সেটা? স্যার ওটা স্যার 27 এরকম একটা না? না, একদম না। যদি ভারসাম্য বজায় রাখতে হয় আদর্শ, 1/3, 33%। আচ্ছা। 33%, তাহলে 3%। এফএওর মতে ভারসাম্যতা বজায় রাখতে গেলে 33% অরণ্য থাকার প্রয়োজন। ক্লাস নোটগুলো অবশ্যই নেবে, এত পুঙ্খানুপুঙ্খ কিন্তু মেন নোটে পাবে না। যেগুলো নেই আমি সেইগুলোকেই বলছি। 33%। এবারে আসি ভারতে বর্তমানে আছে কতটা। প্রত্যেকেরই জানা আছে ভারতে বর্তমানে কতটা আছে, কে বলতে পারবে? 21 21? 29 স্যার। 29? হবে না? আচ্ছা, আমি ডেটাটা দিয়ে দিচ্ছি। 19.33 স্যার। বলো বলো। 19.33। না, 19 নয়। আচ্ছা, আমি পরপর ডেটাগুলো দিয়ে দিচ্ছি। সমগ্র ভূভাগে 29.7%। একদম প্রপার ডেটাগুলো নোট করবে। ভারতে বলছি না, সমগ্র ভূভাগে, ওয়ার্ল্ডে 29.7%। এশিয়া মহাদেশে রয়েছে 18.05%। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ভারতে রয়েছে 27.6%। একেবারে 2024-এর ডেটা বলছি আমি। এবারে আসছি মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দক্ষিণ আমেরিকা, 53.33%।
সবচেয়ে কম রয়েছে এশিয়া 18.05%। স্যার দক্ষিণ আফ্রিকা ডেটাটা আরেকবার বলুন। আমি দক্ষিণ আফ্রিকা তো বলিনি, দক্ষিণ দক্ষিণ আমেরিকা বলেছি। আমেরিকা ও আচ্ছা আচ্ছা। 53.33%। এবারে দেশের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল, কারণ তোমরা জানো ওই সেলভা, তাই তো? হ্যাঁ দেশের মধ্যে সবচেয়ে বেশি ব্রাজিল। কত স্যার? 41.93%। আগেরটা আমি মহাদেশ বলেছি, আশা করবো না কেউ গুলিয়ে দেবে। হ্যাঁ, হুম। স্যার এবারে ব্রাজিল কত বললেন আমরা, আরেকবার বলুন। হ্যাঁ বলো বলো। 41.93 41.93%। এবারে এখানে একটা ব্যাপার হচ্ছে, এফএও লাস্ট ডেটা বা সেন্সাস ওয়ার্ল্ডলি পাবলিশ করেছিল 2001 সালে। ওই জন্য বেশিরভাগ বইগুলোতেই 2001-এর ডেটা আছে। সেই ডেটা অনুসারে ভারতে বনভূমি ছিল 21.6%, ব্র্যাকেটে 2001 সাল। 21.6। সেই দেখতে গেলে ফ্রান্সে সবচেয়ে বনভূমির পরিমাণ কম, 10.7%। অনেক জায়গায় অনেক বইয়ে বাংলাদেশ থাকতে পারে, বাংলাদেশ করো না। আশা করি হয়েছে। হ্যাঁ স্যার। এবারে আমাদের একদম স্টার দিয়ে লিখে রাখো, সেলুলোজ জাতীয় পদার্থ কেবলমাত্র উদ্ভিদ কোষ থেকেই পাওয়া যায়। স্যার হ্যাঁ, স্যার বলছি ভারতের ডেটাটা দিয়ে দিন। ভারতের রাজ্য অনুযায়ী হ্যাঁ দিয়ে দিচ্ছি, অবশ্যই দিয়ে দিচ্ছি। আগে একটু এগিয়ে যাই আমরা, সুবিধা হবে। ওটা আমাকে একটু মিলিয়ে দেখতে হবে। আমাকে আচ্ছা 2001-এর ডেটা আছে, এক একটা দেবো না। উত্তম হয়ে উৎপল, ঠিক আমি আছে স্যার দিয়ে বলুন। দিচ্ছি। সেলুলোজ সেলুলোজ একমাত্র উদ্ভিদ কোষ থেকেই পাওয়া যায়। আচ্ছা, খুব সিম্পল একটা কোশ্চেন আসে, আশা করি আগের দিন আমি আলোচনা করেছিলাম অনেকটাই, তবুও জাস্ট একটা ছকের আকারে করে নিতে পারো। একদিকে লিখবে প্রোডাক্ট, একদিকে গাছ বা উদ্ভিদ। কোন প্রোডাক্টটা মেনলি কোন উদ্ভিদ থেকে আসছে। করবো স্যার ওটা? হ্যাঁ, রেডি? রেডি? বলুন। কাষ্ঠমন্ড, মেনলি পেপার বা নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য যে কাষ্ঠমন্ডটা আমরা ব্যবহার করি, তার জন্য যে গাছগুলোর উপর আমরা নির্ভরশীল, তার মধ্যে 1 নম্বর হচ্ছে পাইন। আলপিও পাইন নয়, নর্মাল পাইন। ফার, হেমলক, স্প্রুস, বাঁশ ও বেত। কৃত্রিম রেশম বা রেয়ন যেটাকে বলে, রেয়ন তৈরির জন্য আমরা যার উপর নির্ভর করে থাকি সেটা হচ্ছে হেমলক এবং স্প্রুস। রেয়ন আমরা যার জন্য উপর ব্যবহার করে থাকি হেমলক এবং স্প্রুস। আচ্ছা স্যার। নেক্সট, রজন বা ট্যানিং এর জন্য ব্যবহার করে থাকি। সেইগুলোর মধ্যে দেখো, অ্যাকচুয়ালি ট্যানিংটা তো উপকার বিভিন্ন ধরনের, কখনো ধুনো, কখনো কুইনাইন, এইগুলো। তাই এখানে জাস্ট প্রোডাক্ট গুলোর নাম লিখে দিচ্ছি। সেগুলো তোমরা জানো কোথা থেকে পাওয়া যায়। শাল গাছ থেকে ধুনা, চন্দন গাছ থেকে চন্দন, সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন। জাস্ট প্রোডাক্ট গুলো লিখে রেখে দাও, চন্দন, কুইনাইন, কর্পূর ও ধুনা। স্যার কর্পূরটা কোন গাছ থেকে পাওয়া যায়?
কর্পূরটা কর্পূর গাছই, গাছটার নামই কর্পূর। ও এটা তো সায়েন্টিফিক নাম চাইলে উৎপল দেখতে হবে। ঠিক। তোমরা নিশ্চয়ই জানো রবার কোন গাছ থেকে হ্যাঁ, পাওয়া যায়? চিকল। স্যার চিকল তো। রবার স্যার রবার হচ্ছে যে বালটা গাছের রস থেকে কিংবা বন্য রবার গাছের স্যার রস চিকল থেকে। গাছ নয়? কি গাছটা বলো? ও চিকল, রবার। এটা প্রচুর একটা পরিচিত ব্যাপার, পড়েছি ভুলে গেছে একদম। রবার কোথা থেকে পাওয়া যায়? দেখো, ব্রাজিলিয়ান জাপেটা গাছের রস, যাকে আমরা রবার গাছই বলি, ও ব্রাজিলিয়ান জাপেটা। তোমরা আগের দিনই জানো স্ট্র্যাপোডিলা থেকে চুইংগাম, হ্যাঁ বাবাসু গাছ থেকে মার্জারিন বা হ্যাঁ। সাবান, কর্ক গাছ থেকে কর্ক বা ওক, এগুলো পাওয়া যায়, তাই তো? হুম। আচ্ছা, নেক্সট। স্যার এই টপিকটা এখানে শেষ হলো, এই না প্রোডাক্টটা তো, উদ্ভিদেরটা? অরণ্য এখনো চলছে, এখন অনেক না এটা ঠিক কোশ্চেন আছে যেগুলো একটু আপনি প্রবলেম। আচ্ছা, প্রোডাক্টটা এটা বলুন। নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা করেছো, হ্যাঁ এমনি কাগজ উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, হয়েছে স্যার। এবারে এখানে একটি ডেটা খুব গুরুত্ব সহকারে নিয়ে রাখো। কানাডার মোট উৎপাদিত কাগজের 80% মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। স্যার কানাডার? এক মিনিট, যাতে তোমাদের সুবিধা হয় আমি দিচ্ছি। ও আচ্ছা, তোর মোবাইলে করছি, তবু দেখছি, এক মিনিট। কানাডার মোট উৎপাদিত কাগজের প্রায় 80% মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। স্যার 80 কত পার্সেন্ট বললেন? মেনলি 80%। 80%। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নেক্সট। বলুন। ওকে, সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে কোন ধরনের বনভূমি গো? হয়ে গেছে, আগের কত এসএসসি টাই করেছিল। সরল বর্গীয় অরণ্য, সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে সরল বর্গীয় অরণ্য, হয়েছে সরল বর্গীয়, হ্যাঁ। 70%, মোট অরণ্যের 70%। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট।
ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দক্ষিণ আমেরিকায় সেলভা নামে পরিচিত? হয়েছে? হলেই বলবে। হয়েছে স্যার। বিশ্বের ফুসফুস বলা হয়? নিরক্ষীয়। আমাজন। আমাজনের ইয়েটা। সেলভা, সেলভা। স্যার ওটা কি লিখবো? সেলভাকে বিশ্বের ফুসফুস বলা হয়, 35% অক্সিজেনের যোগান দেয়। সাভানার সঙ্গে গুলাবে না, সাভানা তৃণ। হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার। লিখে নাও। ওয়ার্মিং এর মতে ম্যানগ্রোভ প্রকৃতপক্ষে নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিরই একটি অংশ। ওয়ার্মিং একজনের নাম, তোমরা জানো। ওয়ার্মিং এর মতে ম্যানগ্রোভ চিরহরিৎ অরণ্যেরই একটি অংশ। হুম। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র 1998 সালে বলিভিয়াতে 37 লক্ষ একর জমিতে নূতন বনভূমি পরিধি $6.5 লক্ষ বৈদেশিক ঋণ মুকুব করার পরিবর্তে, মানে বলিভিয়াকে ছাড় দিয়েছিল, তার জন্য সে জমি দিল, এরা বনভূমি করে তুলেছিল। স্যার স্যার আরেকবার মার্কিন বলবেন স্যার, যুক্তরাষ্ট্রটা বলুন শুনতে একবার পাইনি। রিপিট করে। সালটা হচ্ছে 1998। দেশটা মার্কিন যুক্তরাষ্ট্র বনভূমিটা গড়ে তুলেছিল বলিভিয়াতে 37 লক্ষ একর জমিতে। তার পরিবর্তে বলিভিয়াকে $6.5 লক্ষ বৈদেশিক মুদ্রার ঋণ মুকুব করে দিয়েছিল। হয়েছে? স্যার 5 বিলিয়ন ডলার। না, $লক্ষ। হয়েছে? হ্যাঁ। ট্রপিক্যাল ফরেস্ট অ্যাকশন প্ল্যান 1985 তৈরি করা হয়েছিল ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে রক্ষা করতে। কি আরেকবার বলুন স্যার। ট্রপিক্যাল ফরেস্ট অ্যাকশন প্ল্যান 1985 গ্রহণ করা হয়েছিল ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে রক্ষা করতে। হয়েছে? হ্যাঁ স্যার। পৃথিবীর প্রায় 3% বনভূমি ভূমধ্যসাগরীয় অরণ্যের অন্তর্গত। হয়েছে? হয়েছে? হ্যাঁ। ভূমধ্যসাগরীয় অরণ্যের মূল্যবান সম্পদ জলপাই বা অলিভ। অলিভ অয়েল নিশ্চয়ই সবাই জানো।
হয়েছে স্যার হুম দ্বিস্তর ত্রিস্তর বলিনি, সেটা জানা নিরক্ষীয় জলবায়ু। মানে দুটো দ্বিস্তর উদ্ভিদ লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় অরণ্যে। হয়েছে বলে বলবেন। নেক্সট। ক্যানোপি বা চাঁদোয়া লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অরণ্যে। হয়েছে, হুম ঠিক আছে। হয়েছে স্যার। সর্বাপেক্ষা উৎপাদক বনভূমি শরণবর্গীয় অরণ্য। সবচেয়ে বেশি সম্পদ পাওয়া যায়। আরেকবার হয়েছে বলুন তো, কি বললেন? উৎপাদক বনভূমি শরণবর্গীয় অরণ্য। হয়েছে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অনুৎপাদক বনভূমি নিরক্ষীয় চিরহরিৎ। এরপরে এমনি নর্মাল নোট বাবু এ তো আছেই, যেগুলো খুব দরকার সেগুলোই আমি জোর দিচ্ছি। হয়েছে হ্যাঁ স্যার। ভারত সরকার জাতীয় বননীতি ঘোষণা করে 1952 সালে। আচ্ছা, এইগুলো নিশ্চয়ই বলতে হবে না তো, সর্বভারতীয় কাষ্ঠ শিল্প কেন ডেভেলপ করেছে, নিরক্ষীয়তা কেন হ্যাঁ করেনি। স্যার, ওগুলো পড়ে নেবো। ব্যাস ব্যাস, এই ভারত টেস্টটুকু তো সরকার আছে। জাতীয় বননীতি হ্যাঁ, বননীতি আইন ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট 1900, স্যার 1952 না এটা বললেন? 1952। হয়েছে, স্যার 1927-এরটা কি? বন আইন? আমি বলবো পরপর বলবো, পরপর স্যার বলবো, এটার আরে ইংরেজিটা দাঁড়াও। কি বললেন? ইন্ডিয়ান? না, ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট, ও, এনএফএ। ন্যাশনাল। হ্যাঁ হয়েছে, হ্যাঁ মডিফাই করা হয়েছিল 1988-তে। হ্যাঁ খসড়া রচনা করা হয় 1926-27-এ। মূল দায়িত্ব গ্রহণ করেছিল কর্ণাটক আর তামিলনাড়ু। এই তামিলনাড়ু। স্যার আরেকবার বলুন, শেষে যেটা বললেন। 26-27-এ খসড়া, তামিলনাড়ু। হয়ে গেছে। হুম কোশ্চেন গুলো উত্তর ঠিকঠাক তো, অদ্ভুত তো লাগছে। না ঠিক আছে, একটু এগুলো সেই কম্পিটিটিভ এর মতো তৈরি হচ্ছে। একটু একটু জোর দিও, হ্যাঁ, যা দেখা যাচ্ছে না আবহাওয়া তো অন্যদিকে বইছে। মানে নর্মাল কোশ্চেন মাদ্রাসাতেও ছিল না, হুম ওইটা একটা আমার ভুল বানিয়ে দিয়েছি, সব ক্রিটিক্যাল। নেক্সট, পাহাড়ি অঞ্চলের ধুপি গাছ, ধুপি এর বিজ্ঞানসম্মত নাম, ধুপি গাছটার ক্রিপ্টোমেরিয়া জেপোনিকা। মাটিতে অম্লত্বের পরিমাণ বাড়িয়ে দেয়। হয়েছে, বললেন কি, আরেকবারটি বলুন স্যার। মাটিতে অম্লত্বের পরিমাণ বাড়িয়ে দেয়, ক্রিপ্টোমেরিয়া জেপোনিকা। কিন্তু কোশ্চেনে পড়ছে ধুপি, দুবার পড়েছে ধুপি গাছই পড়েছে। এই গাছগুলো চাষ করতে বারণ করছে। হয়েছে, হ্যাঁ দেখো, ইউক্যালিপটাস স্থানীয় বাস্তুতন্ত্রকে ধ্বংস করে। অন্য অন্য গাছ জন্মাতে দেয় না, মাটিকে রুক্ষ করে দেয় জল খেয়ে।
বলবো? হ্যাঁ স্যার। NFA ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট 1988 অনুসারে শিশু উদ্যানে নিম, কদম, সোনাঝুরি গাছ লাগাতে বলা হচ্ছে। শিশু উদ্যানে নিম, কদম, সোনাঝুরি গাছ লাগাতে বলা হচ্ছে। হয়েছে? হয়েছে স্যার। হুম। টাঙ্গিয়া হলো একটি কৃষি বনায়ন পদ্ধতি। হাইফেন দিয়ে, গাছ কাটা অঞ্চলে কোন রকম কর বা দাদন ছাড়াই বন বিভাগের অনুমতিতে কৃষক গাছ লাগাতে পারে। হয়েছে? হুম। আন্তর্জাতিক বন সৃজন দেখভাল করে সিডা, CIDA, পুরো নাম বলে দিচ্ছি। সিডা বলবো? হ্যাঁ স্যার বলুন। কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি। হয়েছে? হ্যাঁ স্যার। বাকিদের হচ্ছে তো গো? কানাডিয়া। হ্যাঁ স্যার। NCA ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার গঠিত হয় 1973 সালে ভারতের। স্যার আরেকবার বলুন। NCA ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার 1973। ঠিক আছে? হুম। ওকে। বলে বলবে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার বলুন। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি যৌথ বনসৃজন প্রকল্পের অন্তর্গত। আচ্ছা, আমি একটু কথা বলে দিই। অনেক সময় বননীতি 1894 চায় যে বননীতি 1894 যেটা গৃহীত হয়েছিল সেটার প্রবলেম কি ছিল সেটা অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, জাস্ট খাতায় কলমে রয়ে গিয়েছিল। আচ্ছা, আমি এখানে সামাজিক বনসৃজন, যৌথ বনসৃজন, এই গাছ লাগানো এগুলো আমি আর বলছি না, বুঝে গেল? হুম। নেক্সট আমি কতগুলো এজেন্সি বলছি, সদর দপ্তর। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুন। হয়েছে? হুম। এরিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যোধপুর। হয়েছে? স্যার আরেকবার বলুন। এরিড এরিড, মরু মরু। হয়েছে? হ্যাঁ স্যার। রেন ফরেস্ট ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, অসমের জোরহাট। হয়েছে?
হ্যাঁ স্যার। সেন্টার অফ সোশিয়াল ফরেস্ট ইকো রিহ্যাবিলিটেশন। হয়েছে? রিহ্যাবিলিটেশন, ঠিক আছে। এলাহাবাদ। হ্যাঁ এলাহাবাদ। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আজকে বনভূমিতেই হবে, মৎস্যকে যেতে পারবো না। স্যার আপনি 1927টা বলুন। 1927টা বলবো বলতে? স্যার 1927 কি একটা বন আইন না কি একটা হয়েছিল স্যার? ওই যে বললাম খসড়া রচনা আমি দিয়ে দিয়েছি, 26-27, দেখো 26-27। খসড়া রচনা করো। হ্যাঁ দেখো, আমি দিয়েছি খসড়া রচনা করা হয়, আমি তারপরে ও দিয়ে আচ্ছা, খসড়া, হ্যাঁ। মানে ঠিক এটা আছে স্যার সঠিক তামিলনাড়ু। নয়, অনেক বইয়ে স্যার বন আইন 1926 দেওয়া আছে। আমি জানি জানি, আইন একদম আইন, কিন্তু খসড়া তামিলনাড়ু সরকার লিখেছিল, প্রথম তৈরি করেছিল। আচ্ছা আমি আচ্ছা। লিখেছি, ওর পাশে দেখবে তামিলনাড়ু। হ্যাঁ আচ্ছা, এরপরে একেবারে খুব এক্সেপশনাল গোটা 10 কোশ্চেন হয়, সেগুলো খুব ভালোভাবে একটু তুলে নাও। ব্রাজিলের আটলান্টিক উপকূলে অ্যারিয়ান অঞ্চলে, অ্যারিয়ান, ARIAN, 99% বনভূমি নির্মূল হয়েছে দাবানলের কারণে। বড় অদ্ভুত। স্যার, রিপিট করুন একবার। কেউ লিখেছো? ব্রাজিলের আটলান্টিক উপকূলে। অ্যারিয়ান অঞ্চলে 99% বনভূমি ধ্বংস হয়েছে দাবানলের কারণে। স্যার 92 তো? 99। আচ্ছা আচ্ছা 99। আচ্ছা আচ্ছা। আমি বললাম যে বড় অদ্ভুত হয়েছে। হ্যাঁ। আইভরি কোস্টে বসতি নির্মাণে 66% বনভূমিকে ধ্বংস করে ফেলা হয়েছে বিগত 25 বছরে। কত পার্সেন্ট স্যার? 66। স্যার কি আরেকবার বলুন প্রথম থেকে। 66 আইভরি কোস্ট, ডিউ টু দা মানে ওই বাসভূমি নির্মাণ, আরবানাইজেশন বলা হয়, নগরায়ন, সেটেলমেন্ট বসতি ডেভেলপমেন্ট, বসতি গড়ে তোলা হয়েছে আইভরি কোস্টে। সেটেলমেন্ট ডেভেলপ করে গেছে। হ্যাঁ হয়েছে স্যার, গো। এটা স্যার আইভরি কোস্টে 66%। বনভূমি নষ্ট হয়ে গেছে আচ্ছা, হ্যাঁ, বিগত 25 বছর। বসতির জন্য। বসতি গড়ে তুলে উঠে গেছে। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। হয়েছে। হুম, বলবো তারপরে? হ্যাঁ বলুন। ভারতের পশ্চিমবঙ্গের রামসার জলাভূমির তীরবর্তী স্থানে 70% অরণ্য ধ্বংসপ্রাপ্ত। রামসার জানো নিশ্চয়ই, দক্ষিণ 24 পরগনা ছোট ছোট জলভাগ, কলকাতা বর্ডারে। আমাদের যে সাঁতরাগাছি ঝিল, ওটাও রামসার অরণ্য এর অন্তর্গত, রামসারের অন্তর্গত। স্যার পার্সেন্টেজটা একটু বলুন, রিপিট করুন। বুঝেছো? স্যার পার্সেন্টেজ। দাঁড়াও আগে দেখি, তুমি একা না, বাকিগুলো তুলে নি। 75%। হ্যাঁ, তুলেছে, যাক প্রিয়াঙ্কা তুলেছে। পার্সেন্ট গুলি খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? বলবো? কি গো, শুনতে পাচ্ছ তো? আরে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, বিলুপ্ত প্রায় উদ্ভিদ মেহগিনি। খুব ভালো করে দেখে রাখো।
হয়েছে হয়েছে মেহগিনি হয়েছে মেহগিনি। নেক্সট কমা হরিতকি আর বহড়া। উৎপল কোনো কারণে বেরিয়ে গেছে, তোমরা একটু বলে দাও শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, ওকে, ওকে। কাঠিন্যতার জন্য কুইব্রোকোকে কুঠার ভাঙা গাছ বলে। কাঠিন্যতার জন্য কুইব্রোকোকে কুঠার ভাঙা গাছ বলে। স্যার গাছটার নাম আরেকবার বলুন। কুইব্রোকো, কুইব্রোকো। হয়েছে। হ্যাঁ স্যার। পুরুলিয়া বাঁকুড়া মহুয়া গাছের জন্মস্থান। পুরুলিয়া ও বাঁকুড়া মানে কোনটি পুরুলিয়া বাঁকুড়ার স্থানীয় উদ্ভিদ? মহুয়া। নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের অরণ্য থেকে। ভারত সরকার ত্রিস্তরীয় নীতিতে অরণ্যের বিকাশ ঘটাতে চাইছে। ত্রিস্তরটা আমি বলে দেবো, আগে লিখে নাও। ত্রিস্তরীয় নীতিতে অরণ্যের বিকাশ ঘটাতে চাইছে। হয়ে গেলে বলবে। বলি হ্যাঁ স্যার। প্রথমে লেখো রাজ্য, তারপরে লেখো জেলা, তারপরে লেখো ব্লক। পঞ্চায়েত লিখবে না, বিডিও, বিডিও থেকে কন্ট্রোল হয় ওই জন্য, অঞ্চল থেকে নয়। রাজ্য, জেলা, ব্লক, ত্রিস্তরীয় পদ্ধতি। ওকে, করেছো? হ্যাঁ স্যার। এই হলো আমাদের অরণ্য। মোটামুটি আমরা পরের দিন পরীক্ষা নেব সোমবার 8:30 থেকে। পরীক্ষাটাতে থাকবে সম্পদ আর ভলক্যানোস। আমি কালকের মধ্যে নোটটা রেডি করে দিচ্ছি। স্যার মৎস্যতা এই বাদ অরণ্যটা থাকবে। থাকবে না তো স্যার? না 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 না, একবারেই না, আমি তো বলে ঠিক দিয়েছি আছে। আগের দিন গো। আমি কোশ্চেনই স্যার সেইভাবে এই বলি। কালকে রবিবার পরশু সোমবারে পরীক্ষা নেবেন? হ্যাঁ, কি হয়েছে, তোমার তো ভলক্যানো নোট দিয়ে দিয়েছি। স্যার ভলক্যানোর ওইটুকু নোট দিয়েছেন তো, কিছুই নেই ওতে স্যার। স্যার আসলে আমার এবারে পড়া হয়নি স্যার মোটেই। বাকিটা বাকিটা বই থেকে পারবে না, আমি তো ক্রিটিক্যাল গুলি তুলে দিয়েছি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। বাকি তো আমি জাস্ট আচ্ছা, যেগুলো রেফারেন্স তুলে দিই। সম্পদেরটা কি কালকে পাবো? কালকে দিয়ে দেবো, কালকে সকালের মধ্যে পেয়ে যাবে। আমার কিছুটা বাকি আছে তাই করতে। ঠিক আছে স্যার। আসলে এমন একটা ক্রিটিক্যাল টপিক না, যেখান থেকে পারছি মনে হচ্ছে এটা তুলে দিই। ঠিক ঠিক আছে। আছে, সোমবার অ্যাটেন্ড করো।